সকালবেলায় রান্নাবান্না সেরে সারাদিন ঘরের কাজ করব। নতুন বছরকে বরণ করার জন্য পুরাতন আবর্জনা ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রথমে শুকনো শিমের বিচিগুলো শুকনো খোলায় ভেজে নিচ্ছি। এটা দিয়ে ডিমা শাক রান্না করব। শিমের বিচিগুলো ঠান্ডা হলে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। সজনে ডাল রান্না করব, তার জন্য 1 কাপের কিছু কম মসুরের ডাল পরিষ্কার করে ধুয়ে ফোটানো গরম জলে বসিয়ে দিলাম। এদিকে শিমের বিচি সিদ্ধ বসাবো। ফোটানো গরম জলে ধুয়ে রাখা শিমের বিচি দিয়ে দিলাম। ঢেকে রান্না করব অল্প তাপে, সিদ্ধ হোক। এদিকে ডালে কয়েকবার বলক আসার পর ফেনা কেটে ফেলে দিচ্ছি। ডালের চুলাটাও ঢাকা দিয়ে একেবারে কমিয়ে দেব। 3-4 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এরই মধ্যে ডালগুলো খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। এখন টমেটো, কাঁচামরিচ, একটা তেজপাতা, স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ হলুদ দিয়ে দিলাম। এদিকে শিমের বিচিগুলিও কিছুটা সিদ্ধ হয়ে আসছে। কিছুটা সিদ্ধ হয়ে আসছে। এখন দেব স্বাদ মতো লবণ। আবারও ঢেকে রাখছি, সিদ্ধ হোক ভালোভাবে। এদিকে ডাল, টমেটো সিদ্ধ হয়ে গেছে। এখন ঘুটে নেব। সজনে ডাঁটাগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, দিয়ে দিলাম। ডালের পাতিল, ভাতের পাতিল মোছার জন্য একটা জালি রেখেছিলাম, ওটা পরিষ্কার করে ধুয়ে পাতিলের কাঁচাটা মুছে দিচ্ছি। দেখতে ভালো লাগবে। আরও একটু জল দিয়েছি। ডালের পাতিল নামিয়ে রেখেছি। এখন এখানে ভাত বসাবো। চাউল ধুয়ে পাতিলে নিয়ে নিলাম, ফোটানো গরম জল দিচ্ছি। ঢেকে রান্না করব। ডালে ফোড়নের জন্য সরিষার তেলে 2টা শুকনো মরিচ আর 5 ফোড়ন দিয়েছি। ফোড়নটা রেডি হলে সজনে ডাল দিয়ে দেব। ততক্ষণে শিমের বিচিগুলো খুব সুন্দর মতো জল শুকিয়ে সিদ্ধ হয়ে গেছে। একটু ভেঙে দিয়েছি। এরপরে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, কয়েক পিস কাঁচামরিচ দিলাম। তারপর পরেই ডিমা শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলো গতকালে এনেছিলেন, বেছে কুটে পরিষ্কার করে ফ্রিজে রেখেছিলাম। এখন ধুয়ে নিয়েছি। এই শাকটা খেতে খুব ভালো লাগে, কিন্তু বাছতে একটু সময় লাগে। ভালোভাবে নেড়ে চেড়ে শিমের বিচির সাথে একটু মাখামাখি করে দিচ্ছি। এদিকে সজনে ডাল খুব সুন্দর মতো হয়ে গেছে, নামিয়ে নেব। ফোড়ন দিয়ে ঢেকে রান্না করেছিলাম অল্প কিছুক্ষণ, 2-3 মিনিট হবে। সরিষার তেল দেব। ডিমা শাকে ফোড়নের জন্য 2টা শুকনো মরিচ আর গোটা জিরা দিলাম। ফোড়নটা লাল লাল করে ভেজে নেব। এরপরে ডিমা শাক দিয়ে দেব। অনেকগুলি শাকে ছিল, কিন্তু মোজে একেবারে ছোট হয়ে গেছে। পাত্রটা ধুয়ে সামান্য করে একটু জল দেব। গরম ঠান্ডার কারণে হঠাৎ হঠাৎ গলাটা যেন ধরে আসছে। নেড়ে চেড়ে 2 মিনিটের মতো রান্না করব, তারপরে নামিয়ে নেব। খুব সহজে চমৎকারভাবে রান্না হয়ে গেল শুকনো শিমের বিচি দিয়ে ডিমা শাক। আমাদের গ্রাম অঞ্চলে এই শাককে আমরা ডিমা শাক বা ডিমির শাক বলি, কিন্তু ঢাকায় এসে শুনি অনেকে বলেন গিমা শাক। অনেক সময় আমিও এখন গিমা শাকই বলি, তবে আমাদের গ্রাম অঞ্চলে সবাই এখনো ডিমা শাক বা ডিমির শাক বলে। চৈত্র বৈশাখ মাসে গ্রামে আলু খেতে, মরিচ খেতে অথবা পুকুরের কিনারায়
এসব শাক হয়, খুব ভালো লাগে খেতে। চেওয়া মাছ রান্না করব, তার জন্য কুচানো পেঁয়াজ নিলাম বাটিতে, একটা টমেটো কুচানো নিলাম, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ গুঁড়ো মরিচ দিয়েছি। হাত দিয়ে ভালো করে কষলিয়ে মাখিয়ে নেব, তারপরে মাছগুলো দেব। চেওয়া মাছগুলো ভালো করে ধুয়ে রেখেছি, কত সুন্দর লাগছে দেখুন তাজা মাছগুলো। মাছের তেলটাও ধুয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। একটু সরিষার তেল দেব। এভাবে মাখানো তরকারিতে একটু সরিষার তেল দিলে খুব ভালো লাগে। নদী বা সাগরের ছোট মাছগুলো এভাবে রান্না করলেই অনেক চমৎকার হয়। হাত ধুয়ে সামান্য করে জল দিয়েছি, আর জল দেব না। তেল গরম হলে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে একটু বাদামি করে ভেজে নেব। মাখানো মাছগুলো দিয়ে দেব। বাটি থেকে সব টেনে দিয়ে দিলাম, আর জল দেব না। ভালো করে নেড়ে ছেড়ে সব কিছু মিশিয়ে দিয়ে ঢেকে রান্না করব 6-7 মিনিট। ভাতের মাড় ঝরানো হয়ে গেছে, পাতিলটা নামিয়ে রাখছি। 6-7 মিনিট পর ঢাকা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দেব। অনেকটাই জল বের হয়ে গেছে। পেঁয়াজ টমেটো থেকেও জল বের হয়েছে, আর সামান্য করে হাত ধুয়ে জল দিয়েছিলাম। সব মিলিয়ে চুলার তাপটা কমিয়ে রেখেছি। এরই মধ্যে খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। ছড়িয়ে দিয়েছি, কয়েক টুকরো কাঁচামরিচ দিলাম। ঢেকে আরো 2-3 মিনিট রান্না করব, তারপরেই নামাবো। এবার আমাদের জন্য 3 গ্লাস করে পানীয় তৈরি করব। বেলের শরবত, হলুদ চা আর ভিনেগারের জল। নিত্যদিনের রান্না খাওয়া এবং ঘরের কাজকর্ম নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল, পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। গতকাল কোল্ড প্রেস কোকোনাট অয়েল তৈরির জন্য অয়েলটা উঠিয়ে আবার প্রসেস করে রেখেছিলাম। এখন দেখুন, ফ্রিজ থেকে বের করে আনলাম। উপরে কোকোনাট অয়েল কিভাবে জমে গেছে। এটা এখন ভেঙে ভেঙে টুকরো টুকরো করে বয়মে ঢুকিয়ে রাখবো। এখান থেকে এক টুকরো করে দিয়ে প্রতিদিন আমরা হলুদ চা খাবো। শক্ত হয়ে জমে গেছে। এক্সট্রা ভার্জিন কোল্ড প্রেস কোকোনাট অয়েল ফ্রিজের নরমালে রেখেই খেতে হয়। বাইরে তাপমাত্রায় থাকলে এটা নষ্ট হয়ে যাবে, কারণ এখানে এখনো কিছুটা জলীয় অংশ আছে। তো ওটা আমি আর বাদ দেব না, নিজেরাই তো খাবো, ওটা আর বাদ দেব না। এরকম হলেই চলবে। 2টা নারিকেলের তেল, তো বেশি হয় নাই। কয়েকদিন আগে 2টা নারিকেলের তেল নিয়েছিলাম। এই বয়মে 1 বয়ম হয়েছিল। আরও একটু তেল জাল করে মাথার চুলে লাগানোর জন্য আলাদাভাবে রেখেছি। তো খাওয়া হয়ে গেছে, আবার 2টা নারিকেল আনলো। ওই 2টা নারিকেল দিয়ে আবারও তৈরি করলাম। এভাবে কিছুটা থাকতে থাকতে আবারও নারিকেল এনে কোকোনাট অয়েল তৈরি করি। সবসময় এরকমই করি। 2 ইঞ্চি পরিমাণ কাঁচা হলুদ, 20-25টা গোলমরিচ, 2 চিমটি পরিমাণ হিমালয়া পিঙ্ক সল্ট পাটায় মিহি করে বেটে নিয়েছিলাম। সম পরিমাণ করে 2 গ্লাসে নিয়ে নিলাম। এটা হলো ভিনেগারের জল। 1 চা চামচ ভিনেগার কুসুম গরম জলের সাথে মিশিয়ে নিলাম। প্রথমে নর্মাল জল দিয়েছি, এরপর ফোটানো গরম জল দিয়েছি। পানীয়টা হয়েছে কুসুম গরম। হলুদ চাও তাই, প্রথমে নর্মাল জল দিয়েছি, তারপরে ফোটানো গরম জল দিয়েছি। রেডি হয়ে গেল, এখন আমরা খেয়ে নেব। এরপরে আর কিছুই খাবো না, দুপুরে একবারই ভাত খাবো। মাছের তরকারিটা দেখুন, নামিয়ে নিলাম। কত সুন্দর লাগছে, কত লোভনীয় হয়েছে।
সব কিছু ঢেকে গুছিয়ে রেখে এখন ঘরের কাজ করছি। পুরো ঘরটাকে এভাবে করে একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে নেব। ঢাকা শহরে এসে কত লোকের বাড়িতে ভাড়া থেকেছি, কত মানুষের ঘর বাড়ি যে এরকম পরিষ্কার করছি তার কোনো হিসাব নাই। এটাও ঠিক, ভাড়া বাড়িতে থাকি ঠিক আছে, কিন্তু নিজের বাড়ির মতোই যত্ন করি সব সময়। কোনো জায়গায় একটা মাকড় আসা দেখলে সাথে সাথে ওটা এভাবে করে পরিষ্কার করে নেই। যেখানেই থাকি ভাগ্যলক্ষ্মী তো আমাদের। বাসস্থান যেখানে, ভাগ্যলক্ষ্মীও সেখানে। তাই যেখানেই থাকি সব সময় পরিষ্কার করতে হয়। ঘর ঝাড়ছি, কিন্তু বাড়ির কথা খুব মনে পড়ছে। বাড়িতে আমাদের টিনের ঘর, আমাদের বাড়িতেও আপনারা অনেকেই দেখেছেন, যারা সব সময় আমাদের ভিডিওগুলি দেখেন আপনারা তো অবশ্যই দেখেছেন। ওই ঘরের কথা শুধু মনে পড়ছে। বাড়িতে থাকলে আমাদের ঘরটাও তো এভাবে পরিষ্কার করে নিতাম। এখন এখানে আছি, এটাও আমার নিজের ঘরের মতোই। আসবাবপত্র সবই তো আমাদের, শুধু ঘরটা অন্যের। তারপরেও কোনো জায়গায় দেয়ালে কোনো দাগ লাগতে দেই না। কত পরিষ্কার করে রেখেছি দেখুন। বইগুলো রাখার জন্য একটা বুক শেলফের দরকার, কিন্তু রাখার জায়গা নাই, এ কারণে বানাইও নাই, এভাবেই আছে। কত বই বিক্রি করে দিয়েছি, ছেলে মেয়েরা যখন পড়ালেখা করতো কত বই ছিল জায়গায় জায়গায়। রাখার জায়গা না থাকলে ওই ফ্লোরের উপর একটা কিছু বিছিয়ে ওখানে বইগুলো রাখা হতো। ওদের পড়ালেখা শেষ হলে চাকরি বাকরি হয়েছে, এখন অনেক বই বিক্রি করে দিয়েছি, অনেক মানুষে নিয়েও গেছে। কয়েক বস্তা এখনো খাটের নিচে আছে। পুরো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন বারান্দাটা ঝাড় দিচ্ছি। এখানে উপরে অনেক ময়লা জমে আছে, মাকড় আসার জাল, তাই চোখ মুখ একটু ঢেকে রেখেছি। দেখতে হয়তো খারাপ লাগছে, আমার নিজের কাছেই খারাপ লাগছে, তবুও এরকম চোখ মুখ ঢেকে যদি পরিষ্কার করি তাহলে চোখে কিছু পড়ার কোনো সম্ভাবনা থাকে না। তারপরেও কি একটা পড়ে গেছে। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই, আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। ফ্যানগুলো প্রতি মাসেই মুছি। এভাবে করে প্রতিবারেই ঝুলে ঝুলে ফ্যানগুলো পরিষ্কার করতে হয়। একবার মুছে নিয়েছি, আবারও কাপড়টা পরিষ্কার করে ধুয়ে আবার মুছে নেব। দুইবার করে ফ্যানটা মুছলে ভালো পরিষ্কার হয়। আমাদের ঘরে যত ফ্যান আছে এগুলি অনেক বছর আগের পুরাতন ফ্যান। কোয়ালিটি ভালো, ঠান্ডা বাতাস হয়, এ কারণে পরিবর্তন করি না। পার্থ সবসময় বলে এই ফ্যানগুলো বাদ দিয়ে নতুন ফ্যান আনতে। ওর বাবা বলে এরকম ফ্যান কোথায় পাবে, এখনকার দিনের ফ্যানের বাতাস এত ঠান্ডা থাকে না, আমাদের এই ফ্যানগুলোর বাতাস খুবই ঠান্ডা। জিইসি ফ্যান। সেই সকাল থেকে এখন পর্যন্ত অনবরত কাজের উপরেই আছি। ঘড়িতে দেখছি দুপুর 1:30 বাজে। কাজ করার সময় তখন ঘড়ির দিকে তাকাইও নাই। এভাবে করে ফ্যানগুলো দুইবার করে মুছে নেব।
বাসা পরিবর্তন করে যখন এই বাসায় নতুন আসলাম, ইলেকট্রিকের কাজ করার জন্য একটা লোক আসছিল। ফ্যানগুলো দেখে ওই লোক বলছিল, এগুলি তো অনেক ভালো ফ্যান, অনেক বছর আগের, এসব ফ্যান এখন মার্কেটে নাই। তখন আমি বলছিলাম, দাদা ফ্যানগুলো তো অনেক আগের, তো এই ফ্যানগুলো এখনো চলছে, কোনো সমস্যা হবে কিনা। উনি বলছেন কিরকম সমস্যা। তো আমি বলছি, ধরুন অনেক বছর পর্যন্ত ফ্যানগুলো এরকম ঝুলছে, হাওয়া দিচ্ছে, যদি কোনো সময় ওই ঝরে পড়ে যায়। উনি হেসে বললেন, এটা আপনি কি বললেন, জীবনেও কিছুই হবে না, এই ফ্যান এখন মার্কেটে পাওয়া যায় না। এই জিএসি ফ্যান চালিয়ে দিয়ে আপনি যদি পৃথিবী ঘুরে আসেন, তারপরেও এসে দেখবেন ফ্যান চলছে, অনেক ভালো ফ্যান, এগুলি পরিবর্তন না করে ভালোই করেছেন। আসলে যত ফ্যান দেখেছি, এই ফ্যানের মতো বাতাস, এত ঠান্ডা বাতাস কোনো ফ্যানে পাই নাই। ঘর ঝাড় দেওয়া শেষ, এখন বিছানা পাটিগুলো একটু ঝেড়ে নিচ্ছি, তারপরে পুরো ঘরটা ঝাড়ু দিয়ে নেব, এরপরে মুছে নেব। দরজা জানালাগুলো আরেকদিন মুছবো, ওইটা করতেও একদিন সময় লেগে যাবে। 5টা জানালা, 3টা দরজা, আসবাবপত্র, তবে 2 জনে মিলে করব, পরিশ্রম কম হবে, সময় লাগলেও পরিশ্রম কম হবে। প্রতিদিনই ঘর মুছি, প্রতিদিনই ঘর ঝাড়ু দেই, তারপরও কত ময়লা। আজ কয়দিন বিকালের দিকে প্রায় একই সময়ে কালবৈশাখী ঝড় হয়, এ কারণে ধুলাবালিতে ঘর একেবারে সাদা হয়ে যায়। প্রথমে বোঝা যায় না কতক্ষণে বাতাস আরম্ভ হবে, বাতাস আরম্ভ হলে সাথে সাথে জানালা বন্ধ করে সারি না, ধুলাবালি ঢুকে একেবারে শেষ। এ কয়দিন প্রতিদিনই ঝড়ের পরে ঘর ঝাড়ু দিতে হয়, না হয় ঘরে পা দেওয়া যায় না, বালিতে কসকস করে। পুরো ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, ময়লাটা উঠিয়ে ফেলে ঘরটা ভালো করে মুছে নেব। আজ এমনিতেই মুছে নিচ্ছি, যেদিন আসবাবপত্র মুছে নেব ওই দিন লাইজল গরম জল দিয়ে ভালো করে মুছবো ঘরটা। স্নান করতে যাব এমন সময় একটা ঝাড়ু বিক্রেতা আসছে, একটা ফুলের ঝাড়ু নেব। ফুলের ঝাড়ু নেব, ভালো দেখি একটা দেন, যেটা ভালো হবে ওটা দিবেন কিন্তু। ভালো তো একদম ফ্রেশ ঝাড়ু, কোনো খোলা নাই, ভিতরে পাস করিনি। আর এতে নর্মাল আছে, এই যে এই ছোলা দেওয়া, এতে নর্মাল। কত একটা? এটা 80 টাকা, আর এটা 120 টাকা। এত দাম? এটা ভালো ফুল, এটা নর্মাল ফুল না। নর্মাল ফুল মানে ওই ফুলের শিরাগুলি যে এর ভিতরে ফাঁকা, এটার ভিতরে ফাঁকা, এটার ভিতরে ফাঁকা নাই কোনো, সম্পূর্ণ আনাম ফুল। ও, 120 টাকা তাই বলে? হ্যাঁ, এইগুলাই ভালো। একটা একটা ঝাড়ু আপনি একবার বাসি ভালোর যেটা এটা দেন। 120 টাকা। একদম অরিজিনাল সব ফুলের ঝাড়ু, কোনো ভেজাল নেই এতে। আর এইটার ওই ভিতরে ভিজাই আনছেন কা? ভিজে এনেছে, এই গুঁড়িগুলো যে হালকা যে গুঁড়িগুলো, এগুলো রোডে হাঁটি তো, এর কারণে গায়ে যায় মানুষের, এর কারণে পানি দিই আমরা, ওই উড়ে না এর কারণে। ও, এই যেটা ভালো, ভালোটা দিবে এক ইনশাআল্লাহ নম্বরটা। ভালো হবে। একটা ফাঁকা দেখছিলাম হিন্দি কোনান্দি, অনেক বেশি খুব সুন্দর একটা ঝাড়ু নিয়েছি 100 টাকা দিয়ে। এরপর বাসায় এসে স্নান করে পূজা আহ্নিক সেরে তারপরে আমাদের জন্য ভাত বেড়ে নিচ্ছি। অনেকে বলে ডিমা শাক, আমরা বলি ডিমা। এখন ডিমা করতেও খারাপ লাগে, এই কারণে ডিমা ডিমা করছি। এখন দেখি অনেকেই ডিমা শাক করে, মরিচ 2টা নিতে খালি করছি। ওহ, ডিমা শাকটা শুকিয়ে দিলাম,
গতকালের কি সুরি শুটকি, কি যে চমৎকার হয়েছে এই শুটকিটা। বাস যেমন 10-20 মিনিট পর পর বা 5 মিনিট পর পর স্টেশন থেকে ছাড়ে, সেরকমই আমাদের বাসার ছাদের উপর দিয়ে প্লেন যায় 10-20 মিনিট বা 5 মিনিট পর পর। এ কারণেই প্রায় সময় শো শো শব্দ করে। এখনো ভিডিও এডিট করতে বসছি, মাঝে মাঝে কথা বন্ধ রাখতে হয় ওই শো শো শব্দের কারণে। ভাত খেতে বসছিলাম, তখনও 2-3 বার করে প্লেন গেল, অনেক শব্দ লাগছিল। তরকারিগুলো দেখুন, চেওয়া মাছের ভাজা, সজনে ডাল, শিমের বিচি দিয়ে ডিমা শাক, সবগুলো চমৎকার আইটেম। আজ সারাদিন অনেক কাজ করেছি, এখন খাবারটা অমৃত সম লাগবে। তবে ক্ষুধায় পেট জ্বলছে না, খাওয়ার জন্য মন আকুপাকু করছে না। তারপরও খেতে বসলে তৃপ্তিমতো খেতে পারবো। ভাতের পাতিলটা টাওয়েল দিয়ে মুড়িয়ে রেখেছিলাম, তাই ভাতগুলো গরম আছে। কি চমৎকার! কি যে চমৎকার ছিল! ভালো হয়েছে না? করে নাকি? ওই চন্দনের ঘরে গেছি আরই, তারা চাইনিয়া মাছের শুটকি আনছি। বদি একটু খান, বদির এক বাড়ি দো। আমি মনে কর না খাইতাম, এক বাড়ি দো লই আনছি। মা খাইছে একদিন, আসলে স্বাদ আছে, সুগ্রাম ফাইন। ডাল কেমন হয়েছে? ডাল পাঁচফোড়ন দিছি শুধু আজকে। সবাইকে অজস্র ধন্যবাদ জানিয়ে পর্বটি এখানেই শেষ করব। দেখা হবে আগামী পর্বে।